ধনী আর দরিদ্রদের মধ্যে এই দ্বন্দ্ব কয়েক বছর ধরে চলেছে। এটা ধনীদের কাছ থেকে নাও বনাম ধনীদের লড়াই। যেখানেই আইন তৈরি করা হয়েছে এই যুদ্ধ লেগেছে, এই যুদ্ধ চলতেই থাকবে অনন্তকাল ধরে। সমস্যা হলো এই যুদ্ধে যারা হারছে তাদের এ বিষয়ে ওয়াকিবহাল নয়। যারা প্রতিদিন সকালে ওঠেন আর অধ্যবসায়ের সঙ্গে কাজে যান আর কর দেন, তারা যদি বুঝতেন ধনীরা কি করে এ খেলা খেলছে, তারাও তো এটা খেলতে পারতেন। তাহলে তারা নিজেদের আর্থিক স্বাধীনতা খুঁজে পেতেন। তাই যখন বাবা মা তাদের সন্তানদের স্কুলে যাওয়ার উপদেশ দেন যাতে তারা একটি নিশ্চিত নিরাপদ চাকরি পেতে পারে, আমি সেসব কথা শুনে শিউরে উঠি। যে কর্মচারীর নিশ্চিত নিরাপদ চাকরি আছে কিন্তু আর্থিক বিষয়ে সাধারণ জ্ঞান নেই, তার মুক্তি নেই। আজকের দিনে সাধারণ আমেরিকানবাসী 5 থেকে 6 মাস সরকারের জন্য কাজ করেন যাতে তারা কর দিতে পারেন। আমার মতে এটি এক দীর্ঘ মেয়াদ। আপনি যত বেশি পরিশ্রম করবেন সরকারকে তত বেশি কর দেবেন। তাই আমার বিশ্বাস ধনীদের কাছ থেকে নাও এই ধারণাটা যারা সমর্থন করেছিল তাদেরই উল্টো ক্ষতি হয়েছে। লোকেরা যতবার ধনীদের শাস্তি দিতে চেয়েছে তারা তা মোটেই মেনে নেননি, বরং প্রতিক্রিয়া দেখিয়েছেন। তাদের কাছে অর্থ আছে, ক্ষমতা আছে, এই পরিস্থিতি পরিবর্তনের ইচ্ছা আছে। তারা বসে বসে ইচ্ছাকৃতভাবে বেশি ট্যাক্স দিতে রাজি নন। তারা তাদের করের বোঝা লাঘব করার পথ খোঁজেন। তারা বুদ্ধিমান উকিল আর অ্যাকাউন্টেন্টদের রাখেন আর আইন পরিবর্তন করা বা বৈধভাবে কর পরিহার করার পন্থা খুঁজে বার করতে রাজনৈতিক নেতাদের প্ররোচিত করেন। তাদের এই পরিবর্তন কার্যকর করার মতো ক্ষমতা আছে। আমেরিকা যুক্তরাষ্ট্রে কর কোড অনুসারে কর বাঁচানোর আরও উপায় আছে। এই উপায়গুলি সবার জন্য সহজলভ্য, কিন্তু শুধুমাত্র ধনীরাই, যারা নিজের কাজের প্রতি মনোযোগ দেয়, তারাই উপায়গুলি খুঁজে বের করে। উদাহরণস্বরূপ 1031 শব্দটি ইন্টারন্যাশনাল রেভিনিউ কোডের ধারা 1031-এর সংক্ষিপ্ত রূপ। যদি কেউ অপেক্ষাকৃত ছোট রিয়েল এস্টেটের বিনিময়ে দামি রিয়েল এস্টেট কিনে লাভ করতে চায়, সেই বিক্রেতাকে সরকার দেরি করে কর পরিশোধনের সুযোগ দেয়। রিয়েল এস্টেট এমন এক বিনিয়োগ যেখানে ট্যাক্স সাশ্রয়ের বেশ কিছু সুযোগ পাওয়া যায়। আপনি যত বেশি দামি গাড়ি কিনতে থাকবেন, আপনার লাভের উপর কোনো ট্যাক্স দিতে হবে না, যতক্ষণ না আপনি পুরোটা নগদে পরিণত করছেন। যারা আইনানুগ পদ্ধতিতে ট্যাক্স বাঁচানোর সুযোগ নেয় না, তারা সত্যিই তাদের সম্পত্তির বৃদ্ধির সুবর্ণ সুযোগ থেকে নিজেদের বঞ্চিত করেছে। গরিব আর মধ্যবিত্তদের রোজগারের সংস্থান একই রকম হয় না। তারা বসে থাকে আর সরকারকে হাতে ছুঁচবি দিয়ে রক্তদান আদায়ের সুযোগ দেন। আজ যারা সরকারের ভয়ে প্রচুর কর দেন অথবা কর ছাড়ের খুবই কম সুযোগ নেন, তাদের দেখে আমি বড়ই অবাক হই। আমি ভালোভাবেই জানি সরকারি কর এজেন্টরা কি ভয়ঙ্কর আর আতঙ্কজনক হতে পারে। আমার এমন কিছু বেশ বন্ধু ছিলেন যারা ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন, যাদের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে, অথচ তারা পরে জেনেছেন যে দোষটা ছিল সরকারের। আমি সব বুঝি, কিন্তু সেই আতঙ্কের মূল্যস্বরূপ জানুয়ারি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত কাজের কোঠার পরিশ্রম করাটা একটু মোহার্ঘ হয়ে যায়। আমার গরিব বাবা কখনো এর বিরুদ্ধে লড়াই করেননি, আমার ধনী বাবাও করেননি, কিন্তু তিনি আরও চতুরভাবে খেলাটা খেলতেন। তিনি ধনীদের সব থেকে বড় একটা গোপন রহস্য কর্পোরেশনের মাধ্যমে করেছিলেন। আপনাদের হয়তো মনে আছে আমার ধনী বাবার কাছ থেকে আমি প্রথম কি শিক্ষা পেয়েছিলাম। আমার মতন একটা 9 বছরের বালককে তার সঙ্গে কথা বলার সুযোগ পাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছিল। আমি প্রায় তার প্রতীক্ষায় অফিসে বসে থাকতাম। তিনি ইচ্ছাকৃতভাবে আমাকে এড়িয়ে যেতেন। তিনি চাইতেন আমি তার ক্ষমতা উপলব্ধি করি এবং আমি একদিন এই ক্ষমতাকে নিজের আকাঙ্ক্ষিত বস্তু করে তুলি। আমি ওর কাছে যতদিন জ্ঞান লাভ করেছি আর শিখেছি, উনি সবসময় আমায় মনে করিয়েছেন যে জ্ঞানই আসল ক্ষমতা, আর অর্থের সঙ্গে যে বিরাট ক্ষমতা জড়িত সেটা সুরক্ষিত রাখার জন্যে, তা বাড়াবার জন্য যথার্থ জ্ঞানের প্রয়োজন, নইলে পৃথিবী আপনাকে অনবরত ধাক্কা দিতে থাকবে। ধনী বাবা আমাকে আর মাইককে সবসময় মনে করিয়ে দিতেন যে সব থেকে বড় উৎপীড়ক আপনার বস অথবা সুপারভাইজার নয়, ট্যাক্সের লোকেরা সবসময় বেশি নেয়। প্রথম পাঠ ছিল ক্ষমতা মানেই অর্থের জন্য কাজ করার বদলে অর্থকে দিয়ে আপনার জন্য পরিশ্রম করানো। আপনি যদি অর্থের জন্য কাজ করেন, ক্ষমতাটা আপনার মালিককে দিয়ে দেন। আপনি যদি অর্থকে দিয়ে নিজের কাজ করান, আপনি ক্ষমতাটা নিয়ন্ত্রণে রাখেন। অর্থের ক্ষমতা আমাদের জন্য কাজ, এই পাঠ শেখানোর পর উনি চেয়েছিলেন আমাদের আর্থিকভাবে বুদ্ধিমান করতে, যাতে উৎপীড়করা আমাদের আঘাত না দিতে পারে। আইন এবং আইনের প্রণালী কিভাবে কাজ করে তা আপনার জানা প্রয়োজন। আপনি যদি বিষয়টি সম্বন্ধে না জানেন,
সহজেই উৎপীড়িত হবেন। আর আপনি যদি জানেন যে আপনি কি বিষয়ে কথা বলছেন, আপনার লড়াই করার একটা সুযোগ থাকে। এই জন্যেই তিনি বুদ্ধিমান উকিল আর অ্যাকাউন্ট্যান্টদের মোটা বেতন দিতেন। তাদের বেতন দেওয়া সরকারকে অর্থ প্রদানের চেয়ে কম খরচ সাপেক্ষ। উনি আমার সবচেয়ে সেরা যে কথাটি শিখিয়েছিলেন সেটি হলো, বুদ্ধিমান হও, তাহলে তোমাকে চারপাশ থেকে এত ধাক্কা খেতে হবে না। কথাগুলি আমি আমার জীবনের বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করেছি। তিনি আইন জানতেন, তিনি আইন মেনে চলা নাগরিক ছিলেন। তিনি জানতেন যে আইন সম্বন্ধে অজ্ঞতা খরচ সাপেক্ষ ব্যাপার। তুমি যদি জানো তুমি নির্ভুল, তাহলে লড়তে ভয় পাবে না। তুমি যদি রবিনহুড আর তার মেরি মেননদের সঙ্গে লড়াই করতে হয়, তাহলেও ভয় পাবে না। আমার উচ্চশিক্ষিত বাবা আমাকে সবসময় একটা মজবুত সংগঠনে ভালো চাকরি খুঁজতে উৎসাহ দিতেন। তিনি কাজ করতে করতে কর্পোরেটরের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার নৈতিক উৎকর্ষতা সম্বন্ধে বলতেন। তিনি বুঝতেন না যে বেতনের ভরসায় শুধুমাত্র একজন কর্পোরেটর মালিকের উপর নির্ভরশীল থাকলে শিগগিরই আমি দুধ দিতে প্রস্তুত এক নিরীহ গরুতে পরিণত হব। যখন আমার ধনী বাবাকে আমি আমার বাবার উপদেশের কথা বলেছিলাম, তিনি সামান্য হেসেছিলেন। সিঁড়িটার মালিক হয়ে যাও না, তিনি এইটুকুই বলেছিলেন। অল্প বয়সে আমি বুঝতে পারিনি যে কর্পোরেশনের মালিক হয়ে যাওয়া বলতে ধনী বাবা কি বলতে চেয়েছেন। এটি এমন এক চিন্তা যা অসম্ভব এবং ভয়ঙ্কর মনে হয়েছিল। যদিও এই ভাবনাটায় আমি উত্তেজিত হয়ে উঠেছিলাম। আমার কৈশোরে আমি এমন সম্ভাবনার কল্পনাও করতে পারতাম না, যেখানে আমি কোম্পানির মালিক আর বড়রা আমার জন্য কাজ করছেন। কথা হচ্ছে, যদি আমার ধনী বাবা না থাকতেন, আমি হয়তো আমার শিক্ষিত বাবার উপদেশই মেনে নিতাম। আমার ধনী বাবার মাঝে মাঝে মনে করিয়ে দেওয়াটা আমার নিজের কর্পোরেশনের মালিক হওয়ার ভাবনাটা জিইয়ে রেখেছিল আর আমাকে অন্য পথে প্রচারিত করেছিল। 15-16 বছর বয়সে পৌঁছে বুঝলাম যে আমি আমার শিক্ষিত বাবার নির্দেশিত পথে এগোবো না। আমি কিভাবে সেটা করতে পারবো জানতাম না, কিন্তু আমার নিজের সিদ্ধান্তই আমার জীবন বদলে দিয়েছিল। মধ্যে 20-তে পৌঁছানোর পরই আমি আমার ধনী বাবার উপদেশের সঠিক অর্থ বুঝতে শুরু করেছিলাম। আমি তখন সবে মেরিন ক্যারাস ছেড়ে জেরক্সের জন্য কাজ শুরু করেছিলাম। আমি প্রচুর অর্থ উপার্জন করেছিলাম, কিন্তু যখনই আমার বেতনের চেকটা দেখতাম আমি হতাশ হতাম। কেটে নেওয়া পরিমাণটা এত বেশি, আর আমি যত বেশি কাজ করছি বাদ দেওয়া অর্থের পরিমাণটা যেন ততই বেড়ে যাচ্ছে। যখন আমি আরো সফল হলাম, আমার বস আমার পদোন্নতি আর বেতন বাড়ার কথা বললেন। কথাগুলো শুনে খুব খুশি হলাম, কিন্তু আমি শুনতে পেলাম আমার ধনী বাবা আমার কানে কানে যেন জিজ্ঞাসা করছেন, তুমি কাদের জন্য কাজ করছো, তুমি কাদের ধনী করছো। 1974 সালে তখনও আমি জেরক্সের কর্মচারী। আমার প্রথম কর্পোরেশন গঠন করলাম এবং নিজের কাজ নিজে দেখা শুরু করলাম। আমার সম্পত্তির তালিকায় আগে কিছু সম্পত্তি ছিল, কিন্তু আমি এখন স্থির করলাম আমি এর বৃদ্ধিতে মনোনিবেশ করব। ওই টাকা ছাড়া বেতনের চেকগুলো আমার ধনী বাবার এত বছরের উপদেশের সম্পূর্ণ অর্থ বুঝিয়ে দিল। আমি আমার শিক্ষিত বাবার উপদেশ মেনে চললে আমার ভবিষ্যৎ কি হবে তা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। অনেক মালিক মনে করেন যে কর্মচারীদের নিজের কাজে মন দেওয়ার উপদেশ দেওয়া তাদের নিজেদের ব্যবসার পক্ষে ক্ষতিকর। কোনো ব্যক্তির জন্য এটা নিশ্চয়ই সত্যি হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে আমার নিজের কাজের দিকে মনোসংযোগ করা এবং নিজের সম্পত্তি গড়ে তোলা আমাকে আরো ভালো এক কর্মচারী করে তুলত। আমার এখন একটা উপদেশ আছে, আমি তাড়াতাড়ি কাজে যাই আর অধ্যবসায় সহকারে কাজ করি। যথাসম্ভব অর্থ সঞ্চয় করে আমি যাতে রিয়েল এস্টেটের বিনিয়োগ করতে পারি। হাওয়া যখন সমৃদ্ধ হওয়ার জন্য প্রস্তুত, সেখানে ভাগ্য অন্বেষণের সুযোগ আছে বই কি। আমি যত বেশি সজাগ হলাম যে ক্রয় বিক্রয়ের আকস্মিক বৃদ্ধি হচ্ছে, তত বেশি জেরক্স মেশিন আমি বিক্রি করেছিলাম, তত বেশি উপার্জন করছিলাম, আর নিশ্চয়ই আমার বেতনের চেক থেকে তত বেশি বাদ দেওয়া হচ্ছিল। এটা প্রেরণাদায়ক ছিল। আমি কর্মচারী হবার ফাঁদ থেকে দ্রুত বেরোতে চাইছিলাম। আমি আরো বেশি খাটতে থাকলাম। 1978 পর্যন্ত আমি লাগাতার সেলসের প্রথম 5 জন বিক্রেতার মধ্যে একজন হয়ে রইলাম। প্রায় শীর্ষে অর্থাৎ 1 নম্বর স্থানে থেকেছি। আমি মনে প্রাণে ইঁদুর দৌড় থেকে বেরোতে চাইছিলাম। 3 বছরেরও কম সময়ের মধ্যে আমি আমার নিজের ছোট কর্পোরেশন অর্থাৎ একটা রিয়েল এস্টেট হোল্ডিং কোম্পানি থেকে আমার জেরক্সের রোজগারের তুলনায় বেশি রোজগার করতে লাগলাম। আর সেই টাকা যা আমি নিজের কর্পোরেশনের আমার সম্পত্তির তালিকাকে দীর্ঘ করার জন্য লাগিয়েছিলাম, সেটা এখন আমার জন্য কাজ করতে শুরু করে দিল। শুধুমাত্র নিজের পরিশ্রম ও চেষ্টায় জেরক্স মেশিন বিক্রি করা না, আমার ধনবান বাবার উপদেশও আরো সুস্পষ্ট হচ্ছিল। শিগগিরই আমার সম্পত্তি থেকে এত বেশি ক্যাশ ফ্লো হতে থাকলো যে কোম্পানি আমাকে আমার প্রথম পোর্স গাড়ি কিনে দিল।
জেরক্সের আমার সেলস সহকর্মীরা মনে করলো আমি আমার কমিশন থেকে খরচা করছি, অথচ আমি তা করছিলাম না। আমি আমার কমিশন সম্পত্তিতে বিনিয়োগ করছিলাম। আমার অর্থ আরো উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করছিলাম। আমার সম্পত্তির তালিকায় এক একটা ডলার এক একজন মহান কর্মী। তারা আরো কর্মবৃদ্ধির জন্য আর বসকে ট্যাক্সের আগে একটা কোর্স কিনে দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে। আমি জেরক্সের জন্য আরো পরিশ্রম করে কাজ করতে থাকলাম। আমার পরিকল্পনা যে সঠিক কাজ করছিল, আমার কোর্স তারই প্রমাণ। ধনবান বাবার কাছ থেকে শেখা জ্ঞান ব্যবহার করে আমি খুব অল্প বয়সে কর্মচারীর কুখ্যাত ইঁদুর দৌড় থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম। এটা সম্ভব করেছিল এই শিক্ষাগুলো থেকে প্রাপ্ত দৃঢ় আর্থিক জ্ঞান। এই আর্থিক জ্ঞান, অর্থাৎ আমার ভাষায় অর্থগত আইকিউ না থাকলে আমার আর্থিক স্বাধীনতার পথ আরো অনেক কঠিন হতো। আমি এখন অর্থ সংক্রান্ত সেমিনারের মাধ্যমে অন্যদের শেখাই। আশা করি আমার জ্ঞান আমি তাদের সঙ্গে ভাগ করে নিতে পারবো। আমার বক্তৃতা সকলকে মনে করিয়ে দিই যে প্রথম 4টি বিষয়ে জ্ঞান দিয়ে গঠিত এই অর্থগত অর্থাৎ ফাইন্যান্সিয়াল আইকিউ। প্রথম নম্বর অ্যাকাউন্টিং, যাকে আমি বলি আর্থিক সাক্ষরতা বা জ্ঞান। আপনি যদি সাম্রাজ্য গড়তে চান, এটি একটি অত্যাবশ্যক দক্ষতা। আপনার হাতে যত বেশি পয়সার দায়িত্ব থাকবে, আপনাকে ততই বেশি নিখুঁত হতে হবে, তা না হলে ব্যর্থতা সুনিশ্চিত। এটা মগজের বাঁ দিক, অর্থাৎ বিস্তারিতভাবে দেখার দিক। আর্থিক সাক্ষরতা হচ্ছে আর্থিক বক্তব্য পড়তে বা বুঝতে পারার ক্ষমতা। এই ক্ষমতা ব্যবসায় ক্ষমতা আর দুর্বলতা চিনে নেওয়ার সুযোগ দেয়। 2 নম্বর বিনিয়োগ, যাকে আমি বলি অর্থ দিয়ে আরো অর্থ উপার্জনের বিজ্ঞান। এর সঙ্গে কৌশল ও ফর্মুলা ইত্যাদি জড়িত। এটি মস্তিষ্কের ডান দিক, অর্থাৎ সৃজনশীল দিক। এটি সরবরাহ, সাপ্লাই আর চাহিদার ডিমান্ড বিজ্ঞান। আপনার বাজারের প্রযুক্তির দিকটা জানা প্রয়োজন, যা সাধারণত আবেগতাড়িত থেকে 1996 এর ক্রিসমাসে টিকলমি এল মোডল একটি প্রযুক্তি আবেগচালিত বাজারের উদাহরণ। বাজারের অন্য দিকটা হচ্ছে বুনিয়াদী ব্যাপার, অর্থাৎ বিনিয়োগের বিষয়ে আর্থিক জ্ঞান, অর্থাৎ বর্তমান বাজারের পরিপ্রেক্ষিতে বিনিয়োগের কোনো অর্থ আছে কিনা। অনেকে মনে করেন বিনিয়োগ আর বাজার বোঝা শিশুদের পক্ষে অত্যন্ত জটিল বিষয়। তাদের দৃষ্টি এড়িয়ে যায় যে শিশুরা সহজাতভাবে এই বিষয়ে জানে। যারা এলমো ডলের সঙ্গে পরিচিত নন, তাদের জন্য একটা সিস্টেম স্ট্রিটের চরিত্র, যারা ক্রিসমাসের আগে শিশুদের জন্য ঘন ঘন প্রচার করা হয়েছিল। সব শিশুরাই এই খেলনা দাবি করেছিল। তাদের ক্রিসমাস তালিকায় ছিল এই পুতুল। অনেক বাবা মা ভেবে অবাক হচ্ছিলেন যে কোম্পানিরা কি ইচ্ছা করেই এই বস্তুটিকে বাজার থেকে সরিয়ে রেখেছে আর ক্রিসমাসের জন্য বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে। এত চাহিদার সঙ্গে সরবরাহ না থাকায় একটা আকস্মিক আতঙ্কের সৃষ্টি হয়েছিল। স্টোরে কোনো ডল না থাকায় দ্রুত লাভে বিক্রয়কারীর দল মরিয়া বাবা মার কাছ থেকে বেশি অর্থ উপার্জনের সুযোগ দেখতে পেয়েছিল। যেসব হতভাগ্য বাবা মায়ের ডল পাবেন না, তারা বাধ্য হবেন ক্রিসমাসের জন্য অন্য আরেকটা খেলনা কিনতে। টিকলমি এলমো ডলের অবিশ্বাস্য জনপ্রিয়তা আমার কাছে নিরর্থক মনে হয়, কিন্তু এটি সরবরাহ আর চাহিদার অর্থবিজ্ঞানের অভিনব উদাহরণ। একই ব্যাপার চলতে থাকে স্টক, বন্ড, রিয়েল এস্টেট আর বেসবল কার্ডের বাজারেও। 4 নম্বর আইন। উদাহরণস্বরূপ অ্যাকাউন্টিং, বিনিয়োগ আর বাজারের কারিগরি দক্ষতা নিয়ে গঠিত একটি কর্পোরেশন অভাবনীয় বৃদ্ধিতে সহায়তা হতে পারে। যার কর্পোরেশনের কর্তৃত্ব দেয় ট্যাক্সের সুবিধা আর সুরক্ষার জ্ঞান আছে, সে একটি ছোট ব্যবসার একমাত্র মালিক বা কর্মচারীর চেয়ে দ্রুত ধনী হতে পারে। এই তফাৎটা হাঁটা আর ওড়ার মতো। এই তফাৎটা দীর্ঘমেয়াদী অর্থের প্রশ্ন উঠলে আরো কষ্ট হয়ে যায়। 1. ট্যাক্সের সুবিধা। একটি কর্পোরেশনের অনেক কিছু করতে পারে যা একজন ব্যক্তি পারে না, যেমন ট্যাক্স দেবার আগে খরচের খাতায় টাকা রাখা। এটা এক রোমাঞ্চকর অভিজ্ঞতার এলাকা, কিন্তু আপনার সম্পত্তি বা ব্যবসা যথেষ্ট বড় না হলে এর প্রয়োজন নেই। কর্মচারীরা রোজগার করে ট্যাক্স দেয় আর তারপর বকেয়া অর্থ দিয়ে জীবন চালাতে চেষ্টা করে। এটা কর্পোরেশনে রোজগার করে, যথাসম্ভব খরচ করে আর বকেয়া অর্থের ট্যাক্স দেয়। এটা আইনের বড় ফাঁক যা ধনীরা ব্যবহার করে। এগুলো সৃষ্টি করা সোজা, আর আপনি যদি এমন বিনিয়োগের মালিক হতে চান যাতে ক্যাশ ফ্লো হয়, তাহলে এটা তেমন খরচ সাপেক্ষ হবে না। উদাহরণস্বরূপ, আপনি যদি নিজের কর্পোরেশনের মালিক হন, আপনার ছুটি কাটাবেন হাওয়াইয়ে বোর্ড মিটিংয়ে। গাড়ির দাম দেওয়া, ইন্স্যুরেন্স আর মেরামত সবই কোম্পানির খরচ। স্বাস্থ্য ক্লাবের সদস্যতা কোম্পানির খরচ। বেশিরভাগ রেস্টুরেন্টের খাবার দামের একাংশ মাত্র দিতে হবে। এরকম অনেক কিছু, কিন্তু আইন মেনে কাজ করুন আর ট্যাক্স দেবার আগে ডলার দিয়ে করুন। মামলা মোকদ্দমা থেকে সুরক্ষা।
আমরা এক মামলাবাজ সমাজে বাস করি। প্রত্যেকেই আপনার কাজের লাভ চায়। ধনীরা তাদের সম্পত্তি পাওনাদারদের কাছ থেকে রক্ষা করার জন্য কর্পোরেশন এবং ট্রাস্টের সাহায্য নেয়। কেউ যদি একজন ধনী লোকের বিরুদ্ধে মামলা করে, তাকে নানা আইনের কবচের স্তর ভেদ করতে হয় এবং প্রায় দেখা যায় যে ধনী ব্যক্তিটি আসলে কিছুরই মালিক নয়। তারা সবকিছু নিয়ন্ত্রণ করে কিন্তু কিছুরই মালিক নয়। গরিব আর মধ্যবিত্ত শ্রেণী সেই জিনিসের মালিক হতে চায়, ফলে সরকার অথবা ধনীদের বিরুদ্ধে মামলা করতে আগ্রহী সহনাগরিকের কাছে সব হারায়। এটা তারা রবিনহুডের গল্প থেকে শিখেছে। ধনীদের থেকে নাও আর গরিবদের দিয়ে দাও। এটা কর্পোরেশনের মালিকানার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা এই বইয়ের উদ্দেশ্য নয়। কিন্তু আমি বলবো, আপনারা যদি কোনো বৈধ সম্পত্তি থাকে, আপনি কর্পোরেশনের সুবিধা আর সুরক্ষা সম্বন্ধে যত শীঘ্র পারবেন আরো বেশি খবর নিয়ে দেখুন। এই বিষয়ে প্রচুর বই আছে, এমনকি কর্পোরেশন কিভাবে গঠন করতে হয় সেসব প্রয়োজনীয় পদক্ষেপগুলিরও বর্ণনা আছে। বিশেষ করে একটি বই, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, ব্যক্তিগত কর্পোরেশনের ক্ষমতার সুন্দর অন্তর্চিত্র দেয়। আর্থিক আইকিউ অর্থাৎ নানা দক্ষতার গুণের সংমিশ্রণ। কিন্তু আমি বলবো, এটা উপরোক্ত 4টি প্রয়োজনীয় দক্ষতার সমাবেশ যা প্রাথমিক আর্থিক জ্ঞান তৈরি করে। আপনি যদি প্রচুর ধনবানের উচ্চাশা রাখেন, এই দক্ষতাগুলোর সংমিশ্রণ অনেকাংশে আপনার আর্থিক জ্ঞান বৃদ্ধি করবে। সংক্ষেপে, ধনী যাদের কাছে কর্পোরেশন আছে, জনতা যারা কর্পোরেশনের জন্য কাজ করে। ধনী আয় করে, খরচ করে, ট্যাক্স দেয়। জনতা যারা আয় করে, ট্যাক্স দেয়, খরচ করে। আপনার সর্বাঙ্গীন আর্থিক কর্মকৌশল সম্বন্ধে আমরা দৃঢ়ভাবে পরামর্শ দিচ্ছি। নিজের কর্পোরেশনের মালিক হয়ে উঠুন এবং আপনার সম্পত্তিকে সেই কবচে সুরক্ষিত করুন। ষষ্ঠ অধ্যায়, পঞ্চম শিক্ষা। ধনীরা অর্থ তৈরি করে। গত রাত্রে আমি লেখা থেকে ছুটি নিয়ে এক অল্পবয়স্ক ছেলে আলেকজান্ডার গ্রাহাম বেলের ইতিহাসের বিষয়ে একটি টিভি প্রোগ্রাম দেখছিলাম। বেল তখন তার টেলিফোনের পেটেন্ট নিয়েছেন আর বড় বিপদে পড়েছেন। তার নতুন আবিষ্কারের দাবি প্রচুর, একটা বড় কোম্পানির প্রয়োজন। তাই তিনি তখনকার সবচেয়ে বড় ব্যবসা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়নের কাছে গেলেন এবং প্রশ্ন করলেন তারা তার পেটেন্ট আর ছোট কোম্পানি কিনবে কিনা। তিনি সম্পূর্ণ ব্যাপারটার জন্য $1,00,000 চেয়েছিলেন। ওয়েস্টার্ন ইউনিয়নের প্রেসিডেন্ট তাকে ব্যঙ্গ করে ফিরিয়ে দিয়েছিল। তারা বলেছিল যে দামটা অর্থহীন, বাকিটা ইতিহাস। নতুন একটা মাল্টিবিলিয়নিয়ার ডলারের ব্যবসা শুরু হলো, TNT। আলেকজান্ডার গ্রাহাম বেল তার গল্প শেষ হবার ঠিক পরেই সেদিন সন্ধ্যাকালীন কাগজটা এসেছিল। তাতে একটা স্থানীয় কোম্পানির আয়তন ছোট করার খবর ছিল। কর্মীরা ক্রুদ্ধ হয়ে অভিযোগ করেছিল যে কোম্পানির মালিকানা অন্যায্য। একজন 54 বছর বয়সের ম্যানেজার চাকরি হারিয়ে তার স্ত্রী আর দুটি শিশুকে নিয়ে ওই কারখানায় উপস্থিত হয়েছিলেন আর রক্ষীদের কাছে মালিকদের সঙ্গে দেখা করার একটা সুযোগ চেয়ে অনুরোধ করছিলেন। তিনি মালিকদের জিজ্ঞাসা করতে চেয়েছিলেন যে তাকে বরখাস্ত করার ব্যাপারটা তারা পুনর্বিবেচনা করবে কি না। তিনি সম্প্রতি একটা বাড়ি কিনেছেন আর সেটা হাতছাড়া হওয়াতে ভয় পাচ্ছিলেন। ক্যামেরা আর দায়ভিক্ষার মর্মান্তিক দৃশ্য ফোকাস করে পুরো পৃথিবীটাকে সেটা দেখাতে চেয়েছিল। বলা বাহুল্য, আমার দৃষ্টি আটকে গিয়েছিল। আমি 1984 সাল থেকে পেশাগতভাবে পড়াচ্ছি। এ একটা দারুণ অভিজ্ঞতা এবং একই সঙ্গে পুরস্কারও। এটা একটা বিচলিত করার মতো পেশাও বটে, কারণ আমি হাজার ছাত্রদের পড়িয়েছি এবং আমি সবার মধ্যে, এমনকি আমার মধ্যেও একটা জিনিস লক্ষ্য করেছি যে আমাদের সবার মধ্যেই বিস্ময়কর সম্ভাবনা রয়েছে। আমরা সবাই সহজাত গুণসম্পন্ন, তা সত্ত্বেও যে জিনিস আমাদের পিছিয়ে দেয় তা হলো আত্মদ্বন্দ্ব, তথ্যের স্বল্পতা। কিন্তু আমাদের পিছিয়ে দেয় না, আত্মবিশ্বাসের অভাবই আমাদের আটকে দেয়। কেউ কেউ অন্যদের থেকে বেশি প্রভাবিত হয়। আমার স্কুলের পাঠ শেষ করার পর উপলব্ধি করি কলেজে ডিগ্রি অথবা ভালো নম্বর এমন কিছু গুরুত্বপূর্ণ নয়। শিক্ষা জগতের বাইরের বাস্তব জগতে নাম্বারের চেয়ে বেশি প্রয়োজন অন্য কিছু। লোকে একে বলে সাহস, আত্মবিশ্বাস, বেপরোয়া ভাব, স্পর্ধা, বাহাদুরি দেখানো, ধূর্ততা, দুঃসাহস, ধৈর্য অথবা মেধা ইত্যাদিকে অনেক কিছু বললেন। এই উপাদান তা সে যে নামেই ডাকা হোক শেষ অবধি একজনের ভবিষ্যৎ নির্ধারণ করে। সেখানে স্কুলের নম্বরের বিশেষ ভূমিকা নেই। আমাদের প্রত্যেকের মধ্যে এক সাহসিকতা, মেধা, দুঃসাহস ইত্যাদি চারিত্রিক গুণের একটা দিক আছে। আবার চারিত্রিক দুর্বলতার দিকটাও আছে। এমন মানুষ যে তেমন মনে করলে
হাঁটু গেড়ে বসে ভিক্ষাও চাইতে পারে। ভিয়েতনামে মেরিন কোর্সের পাইলট হিসেবে 1 বছর থাকার পর আমি আমার চরিত্রের দুটো দিকই গভীরভাবে উপলব্ধি করে পেরেছিলাম।